আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইথনিসিটি। আমরা ইথনিসিটিকে পার্ট ওয়াইজ বিভিন্নভাবে ভাগ করেছি। আজকে আমরা ইথনিসিটির সাধারণ পরিচিতি সম্পর্কে জানবো এবং আমরা ইথনিসিটি সম্পর্কে ইথনিসিটির উপরে কয়েকটি ভিডিও আপলোড করব। সেখানে ইথনিসিটির উপরে বিভিন্ন থিওরি যেগুলো আছে, বিভিন্ন প্রবক্তারা প্রদান করেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী যে ভিডিওগুলো ইথনিসিটি সম্পর্কিত ভিডিওগুলো পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন নিচে। ধন্যবাদ। তাহলে চলুন আমরা ইথনিসিটিতে চলে যাই। মূলত ইথনিসিটি সম্পর্কে প্রথম একটা কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে এই টার্মসটা নিয়ে, অর্থাৎ ইথনিসিটি। আপনারা দেখছেন উপরে ইথনি লেখা, ইথনিসিটি লেখা না। মূলত ইথনিসিটি এটা হচ্ছে এই শব্দটা ইংরেজি শব্দ। আহ, বর্তমানে ইথনিসিটি একটা খুবই প্রচলিত একটা শব্দ। বর্তমানে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন, বিশেষ করে আহ, গত শতাব্দীতে যখন বিভিন্ন রাষ্ট্র আহ, আহ, তাদের স্বাধীনতার জন্য আবেদন করে বা লড়াই করা শুরু করে তখনই মূলত ইথনিসিটি এই ধারণাটা প্রচার লাভ করে। এবং যেহেতু গত শতাব্দীতে একটা আলাদা ডিসকোর্স হিসেবে অ্যানথ্রোপোলজির উদ্ভব হয়, তারা মূলত একটা রাষ্ট্র গঠনে অথবা বর্তমান মানুষের মধ্যে ইথনিসিটির যে প্রভাব, সেটা স্বরূপ নির্ণয়ে তারা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ কাজ করে। তো মূলত আজকে আমাদের আলোচনা হবে ইথনিসিটি, এই বিষয়টা কি, এর স্বরূপ সন্ধান করব আমরা। মূলত প্রথমে আমরা এখানে লিখেছি, দেখেন, হোয়াট ইজ এথনি। আমরা এথনি জিনিসটা জানবো, অর্থাৎ এই শব্দের যে উৎপত্তি সেই জিনিসটা আমরা জানবো। প্রথমত আমরা এখানে ইথনিসিটির একটা সাধারণ ওভারভিউ প্রদান করেছি। ইথনিসিটি হচ্ছে, অর্থাৎ একটা একটা ইথনি অর ইথনিসিটি অথবা ইথনিক গ্রুপ বলতে আমরা মূলত বুঝি এমন কতিপয় মানুষকে বা পিপলকে যারা কিছু আহ, সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ যাদের নিজস্ব কমন একটা অ্যানসেস্টর আছে, নিজস্ব ভাষা আছে, ইতিহাস আছে, বিভিন্ন মিথ আছে এবং কালচার। এই কালচারগুলো হচ্ছে সমান, অর্থাৎ পরস্পর যখন একটা মানুষের অ্যানসেস্টর মানে পূর্বপুরুষ অথবা তাদের ভাষা, ইতিহাস, মিথ অথবা তাদের সংস্কৃতি, এই জিনিসগুলো যখন পারস্পরিক মধ্যে সমান লক্ষ্য করা যায়, তখন সেখানে এক জাতীয় একটা মনোভাব তৈরি হয়, একটা সলিডিফিকেশন তৈরি হয়। এবং তার সেই ক্যাটাগরির উপর ভিত্তি করে যে মানুষগুলোকে আলাদা করা হয় তাদেরকে ইথনিক গ্রুপ বলা হয়। এটা হলো সাধারণ একটা ওভারভিউ ইথনিসিটি জিনিসটাকে। কিন্তু মূলত আমরা পরবর্তীতে আলোচনা করে দেখব যে এই যে কন টার্মস ইথনি, এটা এই টার্মসটার সঠিক, অর্থাৎ মানে এক একটা মানে কোনো নির্দিষ্ট টার্ম নাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে যার মাধ্যমে এই ইথনিক গ্রুপ অথবা ইথনিক কমিউনিটি এই জিনিসটাকে বোঝানো যায়। মূলত যারা ইংরেজ আছে বর্তমানে, তারা ইথনিসিটি বা ইথনিক কমিউনিটির বোঝাতে মূলত পিপল অথবা পিপলকে ব্যবহার করে থাকে। এবং তারা চেষ্টা করে এই পপুলার কনসেপ্ট এর মাধ্যমে ইথনিসিটিকে জনপ্রিয় পপুলারিটি তৈরি করতে। কিন্তু আমরা যদি দেখি যে এই যে ইথনিসিটি, এই শব্দটার যে ইটিমোলজিক্যাল ইভ্যালুয়েশন, এটা বর্তমানে যেহেতু আমরা গত দশকে দেখেছি যে গত দশকের আহ, যে ইথনিসিটি অর্থাৎ ন্যাশনালিজম গঠনের ক্ষেত্রে ইথনিসিটি যেটা কত বড় একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং বর্তমান শতকে যেখানে বিভিন্ন সংঘর্ষ বা বিভিন্ন কনফ্লিক্টের পিছনে যে ইথনিসিটির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এর ফলে ইথনিসিটি যে টার্মসটা, এটাকে একটা নেগেটিভ টার্মস হিসেবে অনেকে গ্রহণ করে থাকে। অর্থাৎ তার জন্যই বলা হয়েছে যে এই ইটিমোলজিক্যাল যে ইভলিউশন, অর্থাৎ এই যে শব্দটা ইথনিসিটি, এর যে শুরুটা হয়েছিল, সেই শুরুটা কিন্তু বর্তমানে এই যে নেগেটিভ একটা ধারণা, এভাবে শুরু হয় না, মূলত একটা পজিটিভ ধারণা থেকেই ইথনিসিটি এই ধারণাটি এসেছিল। আমরা সেটা পর্যায়ক্রমে দেখব যে একটা হিস্টোরিক্যাল ইভলিউশন এই ইথনিসিটি টার্মসটার। তো চলুন আমরা দেখি।
মূলত যদি এই শব্দটার স্বরূপ সন্ধান করি তখন প্রথমেই দেখতে পারি যে এই শব্দটা ইথনিসিটি অর্থাৎ এই শব্দটা প্রথমে গ্রিক ভাষা থেকে এসেছে এবং গ্রিকরা এথনোস আহ, শ- শব্দটা ব্যবহার করে তাদের ইথনিসিটি বর্তমান যে ইথনিসিটি বা ইথনিক কমিউনিটি এর একটা ধারণা বা আলাদা বা সমগোত্র মানে সামঞ্জস্যপূর্ণ কোনো কোনো একটা আলাদা বিষয়কে তাকে বুঝাইতো। এখানে তাদের ব্যবহৃত কিছু শব্দ দেওয়া আছে, যেমন ইলিয়াডে বলা হয়েছে এথনোস এটারন। এই এথনোস এটারন শব্দটি দ্বারা ইলিয়াডে মূলত এ ব্যান্ড অফ কমরেডস অর্থাৎ কিছু সংখ্যক সৈন্যকে বোঝানো হতো। যেমন আমরা যদি 300 মুভিটা দেখে থাকি, এখানে কিং লিওনাইডাস তারা যে 300 জন সৈন্যকে নিয়ে যুদ্ধে যায়। এই যে কিছু সংখ্যক যে যুদ্ধবাজ অর্থাৎ সৈন্য এদেরকে আহ, আলাদাভাবে বোঝানোর জন্য তারা এথনোস এটারন কে ব্যবহার করত। পার্শ্ববর্তী আমরা দেখতেছি এথনিয়া মেলিসন। এটা মূলত এসোয়ানা বীজ অর্থাৎ মৌমাছির যে চাক। আমরা জানি মৌমাছি একত্রে বসবাস করে, আর মৌমাছি আর আরেকটা অর্থ এখানে দিচ্ছে ফ্লক অফ বার্ডস অর্থাৎ এক ঝাঁক পাখি। এই যে ঝাঁক বোঝানোর জন্য এখানে তার এথনোস কথাটি ব্যবহার করতো, যে এক ঝাঁক মানে এক গুচ্ছ, মানে সবকিছু থেকে আলাদা। যখন অনেক কিছু বিচ্ছিন্ন থাকে তখন যদি কোনো কিছু একসাথে থাকে সেটাকে বোঝানোর জন্য তারা এথনিয়া মেলিসন অর্থাৎ এথনোস শব্দটি ব্যবহার করতো। তার পরবর্তীতে আমরা দেখতে পাই আহ, তার পরবর্তীতে এই যে ওডিসিতে হোমারের ওডিসিতে আমরা দেখতে পারি ক্লুটা ইথনিয়া নেক্রন নামে এই একই জাতীয়। যেহেতু আমরা জানি হোমারের ইলিয়াড ওডিসি মূলত একটা মূলত ইপিক নির্ভর পৃথিবীর 4টা মহাকাব্যের প্রথম দুটি, এই ইলিয়াড আর ওডিসি। তো এখানে যুদ্ধ সংক্রান্ত বিভিন্ন আলোচনা করা হয়েছে, তার জন্য এই ক্লুটা এথনিয়া নেক্রন এর দ্বারা গ্লোরিয়াস হস্ট অফ কর্পোরেস অর্থাৎ আমরা প্রথমেই বললাম যে লিওনাইডেস নামে যে 300-এর যে রাজা থাকে, সে থাকে একজন গ্লোরিয়াস কমরেডস। সেটা সৈন্যদেরকে পার্সিয়ান যে শাসক জেরাক্সেস তার এগেনিস্টে দাঁড় করায় এবং তারা যুদ্ধে একটা শক্তপোক্ত অবস্থান ধারণ করে এবং জেরাক্সেসকে আহ, আহ, পিছু হটতে বাধ্য করে। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে পিন্ডার সে এথনোস অ্যানিরন এই টার্মসটা ব্যবহার করেছেন এবং এই দ্বারা সে আলাদা করে পুরুষ এবং মেয়ে জাতিকে বোঝাতো। অর্থাৎ যখন তারা পুরুষ জাতিকে বোঝাতো তখনও তাকে এথনোস ব্যবহার করতো, অথবা আলাদাভাবে যখন মেয়ে অর্থাৎ মহিলা অর্থাৎ ওমানদের ব্যবহার করতো তখন তারা এই এথনোস শব্দটি ব্যবহার করতো। অর্থাৎ জাতের রেসের পার্থক্য বোঝানোর জন্য তারা এই এথনোস অ্যানেরন শব্দটি ব্যবহার করত। পরবর্তীতে আমরা হেরোডোটাসের কথা জানি, যে যাকে ইতিহাসের জনক বলা হয়। সে পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেছে তাদের ইতিহাসের কার্যক্রমের জন্য। মূলত তিনি মেডিকন এথনোস গ্রিক এই গ্রিক ভাষার এই যে এথনোসটা দ্বারা তিনি বুঝিয়েছেন যে মেডিয়ান পিপল অর্থাৎ তাদের যে স্বজাতি অর্থাৎ গ্রিক। আহ, যেহেতু আমরা জানি গ্রিস এবং টার্কি মূলত পার্শ্ববর্তী একটা প্রায় সংলগ্ন একটা জায়গা। তো যখন সে বিভিন্ন আহ, এই ইতিহাসের কার্যক্রম বিভিন্ন পর্যালোচনার জন্য বিভিন্ন দেশে ঘুরে কাটিয়েছে, তখন মূলত সে মেডিয়ান পিপল দ্বারা এই যে পার্সিয়ান, টার্কি, ইজিপ্ট এই অঞ্চলের লোকদেরকে বুঝিয়েছেন এবং সেই ক্ষেত্রে তিনি এথনোস শব্দটা ব্যবহার করেছে। পার্শ্ববর্তীতে আমরা দেখতে পারি যে জেনোফোন নামে যে ব্যক্তি আছে, সে থেলু এথনোস এইখানে এথনোস দ্বারা সে শুধু মহিলাদেরকে বুঝিয়েছেন। যেহেতু আমরা জানি প্রাচীন গ্রিকে আহ, মেয়েদেরকে বিভিন্ন আলাদাভাবে দেখা হতো, অনেকে তাদেরকে ইনফেরিয়র অর্থাৎ খাটো করে দেখতো, অনেকে আলাদাভাবে দেখতো, অনেক রাজ্যে তাদেরকে সম্মানের সহিত দেখা হতো। অর্থাৎ তাদেরকে আলাদাভাবে বোঝানোর জন্য এই থেলু এথনোস শব্দটি ব্যবহার করা হয়েছে। তো যদি আমরা প্রথম থেকে ওভারভিউ দেই, সেটা তো আপনারা দেখলেন যে এথনোস এটারন দ্বারা একদল কমরেডকে বোঝানো হয়েছে, এথনিয়া মেলিসন দ্বারা এক ঝাঁক পাখি অথবা একগুচ্ছ মৌমাছিকে বোঝানো হয়েছে, ক্লেউটা এথনিয়া নেক্রন দ্বারা গ্লোরিয়াস যে
নেকরন দ্বারা মূলত যে বিভিন্ন যুদ্ধে যারা যে সকল সৈন্য যারা বিখ্যাত যারা বীর তাদেরকে বোঝানো হয়েছে। আর এথনোস অ্যানিরন দ্বারা মূলত রেসকে বোঝানো হয়েছে যার মাধ্যমে পুরুষ এবং মহিলাদের আলাদা করা হয়। এবং হেরোডোটাস তার মেডিকন এথনোস দ্বারা মূলত মধ্যপ্রাচ্যের যে মানুষ যারা গ্রিস থেকে আলাদা তাদেরকে বুঝিয়েছেন। এবং পরবর্তীতে জেনোফেন থেলু এথনোস দ্বারা মহিলাদেরকে বুঝিয়েছেন। পরবর্তীতে হেরোডোটাস আরো একটু আগিয়ে গিয়ে তিনি মেনশন করেন জেনোস এবং এথনোস, সেই দুইটা টার্মসই ব্যবহার করেন। মূলত জেনোস এথনোস, মূলত এই এথনোস শব্দটার মধ্যে জেনোসটা চলে আসে। জেনোসটা দ্বারা টোটালি কিংশিপ অর্থাৎ রক্তের আত্মীয়তাকে বোঝাতে হতো। যেহেতু আমরা জানি হেরোডোটাস বিভিন্ন মধ্যপ্রাচ্যে ঘুরেছে এবং মধ্যপ্রাচ্যে আহ, যে ট্রাইবাল সিস্টেম সেটা সেখানে গোত্রপ্রথা সেটা সেখানে প্রাচীনকাল থেকেই ছিল। তো মূলত জেনোস দ্বারা এখানে হেরোডোটাস কিংশিপ অর্থাৎ রক্তের সম্পর্ককে বোঝাচ্ছে। এবং আমরা জানি গোত্রের ক্ষেত্রে গোত্রপ্রথার ক্ষেত্রে রক্ত সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং এথনোসের ভিতরে জেনোসটা থাকে। আর এখানে পরবর্তীতে বিশ্লেষণে বলা যায় যে এথনোস জিনিসটা কালচারাল রেদার দেন বায়োলজিক্যাল, অর্থাৎ এখানে এথনোস সেটা হচ্ছে কম্প্রিহেন্সিভ জেনোস জেনোসের তুলনায়, অর্থাৎ জেনোসটা হচ্ছে বায়োলজিক্যাল ডিফারেন্স অর্থাৎ অথবা কিংশিপ ডিফারেন্স অর্থাৎ এক গোত্র আরেক গোত্র থেকে আলাদা। আর এথনোস টোটালি হচ্ছে কালচারালি হতে পারে আপনি কয়েকটা গোত্র একসাথে থাকেন একটা জায়গায়, আপনাদের কালচারাল সেম, আপনারা অন্য কোনো আহ, গোত্র কাছে যখন যান তখন আপনারা তাদের থেকে আলাদা হন, তখনই সেখানে এথনোস এই যে ধারণা আলাদা যে ধারণা সেটাই তৈরি হয়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে নিউ টেস্টামেন্টের যে জেন্টিলস অর্থাৎ রোমান সাম্রাজ্যের সময় আহ, যারা পোপ ছিলেন তারা এটা ইথনি শব্দটি ব্যবহার করতেন মূলত রোমানদের বাদে, অর্থাৎ রোমানের অন্তর্ভুক্ত যে ক্রিশ্চিয়ানস আছে এবং জিউস আছে এ বাদে এই সাম্রাজ্যের যে অন্য যারা আছে তাদেরকে বোঝানোর জন্যই মূলত টা এথনি শব্দটি ব্যবহার করতেন। আহ, এবং অনেক এই ছিল আপাতত প্রাচীন যে ইতিহাস অর্থাৎ এথনিসিটি এথনোস মানে ইথনিসিটি শব্দটি বর্তমানে আসার পরবর্তীতে মডার্ন যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ এথনোস শব্দটিকে একটু কনভার্ট করে এথনিতে রূপদান করে এবং তারা বলেন যে এই এথনিসিটি তারা বলেন যে এথনিসিটি মূলত কালচারাল ডিফারেন্সকে বোঝায়। এটা হচ্ছে একটা রাষ্ট্র কালচারাল ডিফারেন্স বোঝায় একটা রাষ্ট্রের সেন্স অফ হিস্টোরিক্যাল কমিউনিটি তৈরি করে। মূলত এটা কিভাবে হয় যে এটা হচ্ছে একসাথে যখন অনেক দিন মানে কিছু মানুষ বা কিছু কমিউনিটি একসাথে বসবাস করে তখন তাদের ভিতরে যে কালচারাল ডিফারেন্সটা অর্থাৎ তাদের হিস্টোরিক্যালি হিস্টোরিক্যাল যে একে অন্যের সাথে যে বিহেভ অর্থাৎ তাদের যে আইডেন্টিটি এবং তাদের আইডেন্টিটির ক্ষেত্রে যে কালচারের যে গুরুত্বপূর্ণ ভূমিকা বা কালচারের যে গুরুত্ব, তার ফলে কিন্তু তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়, অর্থাৎ বিভেদ মানে প্রভেদ সৃষ্টি হয়। এবং এই প্রভেদের ফলে তারা যে একজন আরেকজনের থেকে আলাদা এই জিনিসটাই প্রথম আহ, গ্রিক ফ্রান্স ফ্রান্সের শব্দ ফ্রেঞ্চের মাধ্যমে বোঝায়। অর্থাৎ এখানে ইথনি দ্বারা মূলত কালচারাল ডিফারেন্সেস অর্থাৎ বর্তমান আধুনিক ইথনিসিটি বা ইথনিক কমিউনিটি দ্বারা মূলত যেটাকে বোঝায় সেই কালচারাল ডিফারেন্সটাকেই ফ্রেঞ্চ শব্দ ইথনি দ্বারা বোঝানো হয়েছে। তো এইটা ছিল ওভারঅল মোটামুটি এথনিসিটির এথনিসিটি অ্যাজ এ টার্ম এর ইভ্যালুয়েশনটা এর ইটিমোলজিক্যাল ইভ্যালুয়েশন পরবর্তীতে আমরা দেখতে পাই। চলুন আমরা দেখি যে ইথনিসিটি অর্থাৎ এই ইথনিটা কিভাবে গঠিত হয়। আমরা তো বারবার বলি ইথনিসিটি ইথনিসিটি, কিন্তু এই ইথনিসিটিতে গঠিত গঠিত হয় কিভাবে, গঠন হওয়ার জন্য কি কি জিনিস লাগে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটা সেন্স অফ কমন আইডেন্টিটি যুক্ত হয় প্রতিটা ইথনিক গ্রুপে। সেটা কিভাবে যুক্ত হয়, সেটা সবসময় যুক্ত হয় সাবজেক্টিভ অ্যানালাইসিসের মাধ্যমে, অবজেক্টিভ না। আমরা জানি সাবজেক্টিভ হচ্ছে যে সবসময় মানুষের যুক্তি নির্ভর, মানুষের হিস্টোরি যুক্তি বা মানুষের আইনগত প্রভাব এই এই জিনিসগুলো নির্ভর, অর্থাৎ মানুষের ইনটিউশন যে জ্ঞান অর্থাৎ মানুষের যে নিজের চিন্তা ভাবনা এই যে পাক্ষিক পার্শিয়ালি অর্থাৎ
অর্থাৎ মানুষের যে পার্শিয়াল চিন্তা ভাবনা, অর্থাৎ যে আমি এই জিনিসটা কিভাবে ভাবি, বা অর্থাৎ একজন ব্যক্তি যদি একটা এথনিক কমিউনিটির মেম্বার হতে চায়, তার নিজের যে চিন্তা, সে কি ওই গ্রুপের মেম্বার, এই যে ফিলিংসটা, এই যে ভিতর থেকে জিনিসটা আসা, নিজের থেকে চিন্তা করা, এটাকে সাবজেক্টিভ অ্যানালাইসিস বলা হয়। আর এই সেন্স অফ কমন আইডেন্টিটি, এটা অবজেক্টিভলি সম্ভব না। অর্থাৎ আপনি বলতে পারেন এই জিনিসটা সম্ভব লিটারেসির মাধ্যমে, ফার্টিলিটির মাধ্যমে, অর্থাৎ জন্মের হারের মাধ্যমে বা আরবানাইজেশনের মাধ্যমে, কিন্তু আমরা বলতে পারি যে না, এটা অবজেক্টিভলি হয় না। আপনি মনে করতে পারেন, হ্যাঁ, আমরা যখন বাঙালি ছিলাম, আমরা তো জানি আমরা বাঙালি ইথনিসিটি, বাঙালি ইথনিসিটির মধ্যে অনেকে ছিল শিক্ষার হার থেকে, শিক্ষার দিক থেকে অনেক শিক্ষিত, বা অনেক অঞ্চল ছিল যারা নগরায়নের দিক থেকে উন্নত। কিন্তু এর ফলে কিন্তু আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়নি। অর্থাৎ একটা শ্রেণী বৈষম্য, শ্রেণী তৈরি হয়েছে, ধনিক শ্রেণী বা শ্রমিক শ্রেণী। কিন্তু আমরা যে পার্থক্য, আমাদের মধ্যে যে পার্থক্য হতে পারে, যে আমরা একটা আলাদা আলাদা জাতি, বা কখনো যে শ্রমিক সে নিজেকে অবাঙালি বলে দাবি করেনি, বা যে ধনিক শ্রেণী সে ওই শ্রমিককেও অবাঙালি হিসেবে দাবি করেনি, বা নিজেকেও অবাঙালি হিসেবে দাবি করেনি। তাই আমরা বলতে পারি যে অবজেক্টিভ রিয়েলিটির মাধ্যমে আপনি সেন্স অফ কমন আইডেন্টিটি, আহ, এইটা অ্যানালাইসিস করতে পারবেন না। আপনাকে সেখানে সাবজেক্টিভ অ্যানালাইসিস করতে হবে। এবং সেই সাবজেক্টিভ অ্যানালাইসিসটা কীভাবে হবে? আপনি মনে করেন সেই সাবজেক্টিভ অ্যানালাইসিসটা প্রথম হয় কি, যেহেতু সাবজেক্টিভ বলে, যখন বিভিন্ন হিস্ট্রি, বিভিন্ন অ্যানসেস্ট্রি, আমি প্রথমে যেটা আলোচনা করেছি, একটা কমন অ্যানসেস্ট্রি, একটা ল্যাঙ্গুয়েজ, একটা হিস্ট্রি, একটা মিথ, এই সকল যে বিভিন্ন এক্সপিরিয়েন্সগুলো, এই এক্সপিরিয়েন্সগুলো যখন একজন ব্যক্তি, বা যখন কিছু সংখ্যক পুরুষ মেয়ে যাই হোক, কিছু সংখ্যক মানুষ তাদের এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, এবং পরবর্তীতে সেই এক্সপিরিয়েন্সটা ধীরে ধীরে কি শক্তপোক্ত ধারণ করে, যে একটা নতুন রূপ পায়। এবং এই নতুন রূপটা যখন পরবর্তী জেনারেশনের কাছে হস্তান্তর করা হয়, সেই জেনারেশন করে কি, সেই ভিত্তিটাকে নিজেদের মতন করে, নিজেদের চিন্তা চেতনা, নিজেদের ফিলোসফি, নিজেদের দর্শন, এই অনুযায়ী তারা সেই ভিত্তিটাকে মডিফাই করে, পরিবর্তন করে, এবং পরবর্তীতে তাদের মডিফিকেশনের পরবর্তীতে তাদের মধ্যে একটা ইন্টারাকশন তৈরি হয়, যেহেতু তারা নিজেদের মতন করে তার সেই হিস্ট্রি, সেই আহ, মিথ, এই জিনিসটাকে ব্যবহার করে। এবং তার ফলে পরবর্তীতে নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন তৈরি হয়, একটা সলিডিফিকেশন তৈরি হয়। সলিডিফিকেশন তৈরি হয়, একে অন্যকে বুঝতে শেখে, একে অন্যের সাথে কথা বলতে ভালো লাগে, একে অন্যর সাথে সামঞ্জস্যতা ফিরে ফিরে পায়। এবং তাদের নিজস্ব যে কালচার, তার বাইরে যে, বা নিজস্ব যে ইন্টারাকশন, বা নিজস্ব যে হিস্ট্রি, এর বাইরে যদি কেউ থাকে, বা অন্য হিস্ট্রির লোক, বা অন্য ইন্টারাকশনের লোকের সাথে তাদের মধ্যে একটা প্রবাদ সৃষ্টি হয়। তো মূলত এভাবেই একটা ইথনিসিটির মধ্যে কিছু ফিচার তৈরি হয়। এবং এই ফিচারটা কি করে, এই যে যে কয়টা জিনিস আমি বললাম, এই ফিচারগুলো কি করে, এই ফিচারগুলো তাদের মধ্যে একটা নতুন পারসেপশন তৈরি করে, যে হ্যাঁ, আমার একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যে আমি তাহলে কোনো একটা অংশ, কোনো একটা গ্রুপ, অর্থাৎ কোনো একটা ইথনিসিটির অংশ, এবং উইলিংনেস তৈরি করে, যে না, হ্যাঁ, আমি বাঙালি, আমার অতীতে আমার আমার বিভিন্ন মিথ আছে, আমার একটা নিজস্ব ভাষা আছে, আমি যে ভাষায় কথা বলি, যে এক্সপিরিয়েন্সগুলো শুনি, এর মাধ্যমে যে ইন্টারাকশন আমার প্রতিনিয়ত সাধারণ জনগণের মধ্যে হচ্ছে, এর ফলে আমার যে পারসেপশন তৈরি হচ্ছে, এবং যে আমার যে ইচ্ছা তৈরি হচ্ছে, এবং আমি আমার ইচ্ছার মাধ্যমে আমি এখন বলতে বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমি বাঙালির একটা অংশ, কারণ আমার এই সকল ফিচারগুলো আমার ভিতরে রয়েছে, এবং তার জন্যই আমি নিজেকে বাঙালির একটা অংশ হিসেবে গ্রহণ করতে চাই। মূলত এভাবেই একটা ইথনিসিটি গঠিত হয়। তো আমরা সাধারণভাবে যেটা আলোচনা করলাম, যে ইথনিসিটি, প্রথম কথাটাই আমরা আরেকবার রিপিট করবো, যে ইথনিসিটি বলতে, অর্থাৎ একজন ব্যক্তিকে যদি একটা কোনো ইথনিসিটি, যার বাংলায় আমরা বলতে পারি নৃগোষ্ঠী, আমরা নৃগোষ্ঠী ব্যবহার করতে পারি, যে একজন ব্যক্তিকে যদি মানে ইথনিসিটি হিসেবে নিজেকে ক্লেম করতে হয়, তার নিজস্ব কিছু আহ, তার একটা কমন হিস্ট্রি থাকবে, কমন অ্যানসেস্টর থাকবে, মিথ থাকবে। এবং এই সকল যে ফিচারগুলো দেখলাম, এই ফিচারগুলো অবশ্যই প্রতিটি ইথনিসিটির বর্তমানে প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সকল ফিচারগুলো কাজ করেছে, এবং সেখান থেকে একটা ইথনিসিটি গড়ে উঠেছে। তো বন্ধুরা, আমরা পরবর্তী আমাদের যে